আমাদের আন্দোলনে প্রায় 3 দশক পর প্রত্যর্পণের সিদ্ধান্ত হলো সরকারি একাংশের অনিয়া পদটি প্রায় রুদ্ধ করে দিয়েছে। খুবের সঙ্গে উল্লেখ করছি, স্বাধীনতা ঠিক পরের বছর 1972 সালে শারদীয় দুর্গাপূজায় বেশ কয়েকটি জেলায় হামলা চালানো হয়, যে দ্বারা এখনো অব্যাহত রয়েছে। 1972 সালে হামলাকারীদের সাজা হয়নি। এছাড়া 5 দশক ধরে চলছে হামলা, নির্যাতন, বাড়িঘর, মন্দির দখল, ধর্মান্তকরণ, ঘৃণা ও উদ্বেগকারী প্রচার। সাম্প্রতিককালে যুক্ত হয়েছে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে হামলা ও অগ্নিসংযোগ। পাড়ার পর পাড়া ধ্বংসস্তূপে পরিণত করা দিগাংশা। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া বিচারহীনতার সংস্কৃতি আজও অব্যাহত রয়েছে। 80-র দশকে সংবিধানে রাষ্ট্রধর্ম যুক্ত হয়, আরও এক অসহায় অবস্থার সৃষ্টি হয়। অস্তিত্ব সংকটের কথা বলেছে এই কারণ যে 1947 সালে প্রায় 30% থেকে সংখ্যালঘুদের হার নেমে এসেছে বর্তমানে প্রায় 9%, যার মধ্যে হিন্দু 7.95%। 1970 সালে এই হার ছিল 19.6%। আদিবাসীরা, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে এখন পরিচিত পাচ্ছেন, 1941 সালে পার্বত্য অঞ্চলে ছিলেন 95%। 1974 সালে এই হার দাঁড়ায় 81%। 2001 সালে হার নেমে আসে 49%। 2022 সালে 50% বলে উল্লেখ করা হয়। গবেষণা বলেছেন 1981 থেকে 1991 সালের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে। গত বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য বিরোধী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, আমরা তাদের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা আহত হয়েছেন, এখনো চিকিৎসাধীন রয়েছেন, তাদের আশু সুস্বাস্থ্য কামনা করি। অভ্যুত্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল। সংখ্যালঘুরাও জীবন দিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই অভ্যুত্থানে সমান অধিকারের কথা উচ্চারিত হয়েছিল। আমরা আশা করেছিলাম এই কারণে যে বৈষম্য বিরোধী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষিত হয়। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা দীর্ঘকাল ধরে লড়াই করে আসছি। আমরা বারবার বলেছি, রাষ্ট্র হবে বৈষম্যহীন। বৈষম্যের ক্যানভাস অনেক বড়। এই অবস্থা থেকে মুক্তি হবে প্রধান লক্ষ্য। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আশাহত হয়েছি। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। বাড়িঘরে লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছে। মন্দির ও ধর্ম প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হয়েছে। জায়গা জমি দখল হয়েছে। ধর্ম অবমাননার কথিত অভিযোগ, হামলার ব্যাপকতা ও হিংস্রতা বেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস গত 1 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে কেবলমাত্র ধর্ম অবমাননার 73টি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। লাগামহীন মামলা ও গ্রেফতার হয়েছে ভিত্তিহীন অভিযোগে। এখন চাঁদাবাজি অতীতের সমস্ত হিসেব পাল্টে দিয়েছে। ফ্যাসিস্টের দূষর তকমা লাগিয়ে অজুহাত দাঁড় করা হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুরা আজ এক অসহায় অবস্থার সম্মুখীন। কোথাও কোথাও দেশ হত্যা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সরকারিভাবে ঘটনাগুলোকে রাজনীতি কিংবা গুরুত্বহীনভাবে দেখানো হচ্ছে। অবশ্য কিছু কিছু ঘটনায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ব্যবস্থা নেওয়া হয়েছে, স্বীকার করতে দ্বিধা নেই। গত 2 জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজায় বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি প্রশাসন, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের শীর্ষ পর্যায়ে সবাই উৎসবে যোগ দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ পাশে দাঁড়িয়েছে। আমরা ভুলিনি, মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর ঢাকেশ্বরী মন্দিরে আমাদের মাঝে ছুটে এসেছিলেন। এক পরিবার করার প্রত্যয় ঘোষণা করেছিলেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে তার এই প্রতিশ্রুতি স্মরণ করি। অন্যদিকে আরেক ভয়াবহ চিত্র হচ্ছে, দীর্ঘ সময় ধরে প্রশাসনে ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল, কিন্তু গত 14 মাসে শীর্ষ থেকে মাঝারি পর্যায়ে, গুরুত্বপূর্ণ সব অবস্থান থেকে এবং নিম্ন পর্যায়েও সংখ্যালঘুদের চাকরিচ্যুতি কিংবা অবসরে পাঠানো অথবা ওএসডি করে রাখা হয়েছে। পুলিশেও একই অবস্থা। প্রশিক্ষণরত অবস্থা থেকেও ছাড় দেওয়া হয়নি।
শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরি করে শিক্ষকদের ব্যবহারে অপসারণ করা হয়েছে। কি তাদের অপরাধ আমরা জানি না। যারা এখনো প্রশাসনে কাজ করছেন কিংবা পুলিশে আছেন তারাও আতঙ্কে আছেন। বর্তমানে প্রশাসনের সিনিয়র সচিব গ্রেড 1 পদে কোনো ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নেই। 2025 সালে 24 বছর 164 জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে মাত্র একজন সংখ্যালঘু রয়েছে। গণ অভ্যুত্থানের পর সংস্কারের মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলার ঘোষণা করা হয়। নানা কমিশন গঠন করা হয়। মোট 11টি কমিশনের কথা আমরা জানি, কিন্তু এই কমিশনগুলোতে আমাদের সেভাবে স্থান হয়নি। মাত্র 2টি কমিশন, গণমাধ্যম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত কমিশনে মাত্র 2 জনের স্থান হয়েছে। সংবিধান সংস্কার সহ গুরুত্বপূর্ণ কোনো কমিশনের স্থান হয়নি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে সংবিধান সহ গুরুত্বপূর্ণ সব কমিশনে অংশীজনদের কথা শোনা হয়েছে, কিন্তু প্রায় 3 কোটি ধর্মীয় সংখ্যালঘু যারা শিক্ষা দীক্ষা, উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান ও গবেষণা, সাহিত্য, সংস্কৃতি, এক কথা দেশ গঠনে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, তারা অংশীজন হতে পারেননি। তাদের কোনো কথাই শোনা হয়নি। প্রসঙ্গত উল্লেখ, সাম্প্রতিক সময়ে একটি বয়ান তৈরি হয়েছে, দেশে সংখ্যালঘু আদিবাসী বলে কিছু নেই, সকল নাগরিক সমান। কিন্তু বাস্তব কথা হচ্ছে সংবিধানের 5ম ও 8ম সংশোধনী আমাদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুতে পরিণত করেছে। এসব বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ে এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি। প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু রক্ষা করা হয়নি। এখানে উল্লেখ করতে হয়, আমরা গত 2 দশকের বেশি সময় ধরে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, 3 ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তিদের বরাবরে আইনে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ সহ 8 দফা দাবি